কখনোই কারো সম্বন্ধে না জেনে বা সঠিকভাবে বিচার না করে মতামত দেওয়া ঠিক না। একটা কথাই আছে না, নেভার জাজ এ বুক বাই সিইং হিজ কাভার। কেন বললাম? আমি আপনাদের মনে আছে যে আমি একবার হসপিটালাইজড হয়েছিলাম, বেশ 18 দিনের মতো আমি সিআরপিতে ছিলাম। সিআরপি হলো ব্রেন স্ট্রোক যে করে, ওই ব্রেন স্ট্রোকের পরে যে ওয়ার্ডটা হয় থাকে রিহ্যাব, সেটা হলো আপনার অনেকের মুখ বেঁকে যায়, অনেকের হাত পা অবশ হয়ে যায়। তো এরকম একটা ওয়ার্ডের মধ্যে আমি ছিলাম। তো আমার যেটা হয়েছিল, আপনারা জানেন কম বেশি সবাই, যে আমার ডিস্কে লাম্বারের সমস্যা হয়েছিল L4 L5-এ। আমি প্রায় 17-18 দিনের মতো চলাফেরা খুব সমস্যা ছিল। তো একটা পর্যায়ে আমি ওই ওই হসপিটালে ভর্তি ছিলাম। তো হসপিটালে ভর্তি হওয়ার পর যেটা হয়েছে, যখন আমাকে ওই ওয়ার্ডে রাখছে, তখন আমি হঠাৎ করে দেখি এক একজন পেশেন্টের এক এক রকম অবস্থা। কারো মুখ বেঁকে গেছে, কারো শরীর বেঁকে গেছে। তো ইন দ্য মিন টাইম একজন ভদ্রলোককে আমি দেখতে পেলাম। এই ভদ্রলোকের চেহারা, বয়স মোটামুটি 70-80 মতো ছিল তখন। একদম শ্বেত শুভ্র চেহারা, মাশাল্লাহ। সাদা চুল, আমার মতো টাক মাথা না, অনেক চুল আছে মাথায়, এবং সাদা দাড়ি, একদম হুবহু আমার নানা ভাইয়ের মতো। আমার নানা ভাই মারা গিয়েছেন অনেক বছর আগে। তো আমি যখন শুয়েছিলাম, তো ভদ্রলোক তখন হুইল চেয়ারে করে যাচ্ছিলেন। হুইল চেয়ারে যখন যাচ্ছিলেন, উনি আমার দিকে তাকিয়ে আছেন। তো আমি ওনাকে সালাম দিলাম। তো উনি দেখলেন যে উনি আমার সালামের উত্তরও দিলেন না, এবং মানুষ যে কি করে, উত্তর না দিলে একটু নট করে বা একটু হাসে, তাও করলেন না। তো আমি তখন কি করলাম, আর একটু মনে খারাপ লাগলো, তাই না? স্বাভাবিক, কাউকে সালাম দিচ্ছেন, সে রিপ্লাই দিল না। তো এরপর এবার কি করলাম, আবার যখন আসে ওনাকে আবার সালাম দিলাম। কোথায় যেন মনে হচ্ছিল যে আমার নানা ভাইয়ের মতো লাগে ওনাকে। তো উনি উত্তর দেয় না। তো আমারও বেশ খুব একটা ভালো লাগছে না। তো একদিন দুপুরবেলা আমি ঘুমাইছি, বিকালের দিকে দেখি জান্তব চিৎকার, কোনো গোঙাচ্ছে কেউ লোক, এরকম। আমার ঘুমটুম ভেঙে গেছে, কি রে এইরকম শব্দ হচ্ছে কেন? তাকে দেখি যে উনি ছিলেন আমার উল্টা পাশের বেডে, দুই পাশে সারি সারি থাকে, আমি এই পাশের বেডে মাথায় দিকে দেওয়া, ওনার মাথায় দিকে দেওয়া। হঠাৎ করে দেখি এই ভদ্রলোক জান্তব চিৎকার দিচ্ছে, ওনাকে ধরে রাখা যাচ্ছে না। আওয়াজ নাই, খালি গ গ আওয়াজ হচ্ছে। মাশাল্লাহ, সুন্দর দেহ, বডিতে কোনো সমস্যা নাই। তো আমি ভয় পেয়ে গেলাম। পরবর্তীতে ওনার এক অ্যাটেন্ডেন্ট আমাকে এসে বললো, আমি বললাম যে উনি এরকম করছে কেন, উনি কথা বলতে পারে না? তখন বললো যে আমার সম্ভবত ওনার বাবা ছিল, আমার ঠিক মনে নেই। বললো যে বাবা, যেটা হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোকের পরে ওনার কথা বলতে পারে না উনি। তখন দেখেন, এই যে কথাটা আমি এখন বললাম, আমার কিন্তু তখন শিহরে উঠছে। আমি তখন চিন্তা করলাম যে আরে, আমি তো এই লোকটা সম্বন্ধে ভাবছিলাম যে আমি সালাম দিই, উনি সালাম দিচ্ছে না, কি ভাব, অথচ উনি তো কথা বলতে পারতেছে না। তার দেখেন এই জিনিসটা আসলে কেমন। আমরা অনেক সময় সম্পর্কে ফুটফাট জাজ দিয়ে ফেলি, অনেক সময় রিউমার শুনে একটা জাজমেন্ট দিয়ে ফেলে যে ওই ভাই এরকম, ওই ভাই সেরকম। আসলে কি আমরা জানি? আমরা কি দেখছি? আমরা আসলে গুজব প্রবণ জাতি। একটা ভালো কথা বললাম, আমি বললাম যে সে উদাহরণ, রানা ভাই খুব ভালো মানুষ, এটা আমাকে বলতে হবে। এটা আমাকে বিভিন্ন জনের কাছে যা বলতে হবে যে উনি ভালো মানুষ, উনি ভালো মানুষ, আপনি শুনবেন না। কিন্তু খারাপ কোনো নেগেটিভ, এটা আপনার বলা লাগবে না। এটা দেখবেন, কারণ কি, এই যে ফেসবুক দেখেন, এই যে আমরা ভালো ভালো কথা লিখি, ভালো ভালো পোস্ট দেই, হ্যাঁ, চেষ্টা করি, দেখবেন যে এগুলার ভিউ নাই, এগুলার আপনার ফলোয়ার নাই, এগুলার কোনো ইয়া নাই। আপনি একটা নেগেটিভ কথা লেখেন, একটা ইভেন্ট থেকে বেরিয়ে এসে আপনি বলেন আরে ইভেন্টের লোক ভালো না, ইভেন্টের লোক খারাপ, হ্যাঁ, দেখবেন যে ভিউ কারে বলে। তাহলে এই জিনিসটা কি হচ্ছে, নেগেটিভটা হলো আমাদের মধ্যে চর্চা চলে আসছে। নেগেটিভিটি থেকে আমাদের বেরোতে হবে। নেগেটিভিটি থেকে নিয়ে বেরোলে আমরা রিল নির্ভর জাতি হয়ে যাব। সকালবেলা আধা ঘন্টা যদি না দৌড়াই, মোবাইলটা হাতে নেন, দেখবেন যে কয়েকটা রিল দেখলে, এই যে আমার রিল দেখছেন না, এই দেখবেন যে এই রিল দেখতে দেখতে আপনার সময় পার হয়ে গেছে। তো অনেকক্ষণ কথা বললাম, মোটামুটি ভালো থাকবেন সবাই, দৌড় দিবেন, এবং যেটা করবেন, দৌড় দেওয়ার জন্য শরীর এবং মনকে আগে প্রস্তুত করবেন। শরীর এবং মনকে প্রস্তুত না করলে শুধু ইভেন্ট নির্ভর রান করলে হবে না। হ্যাঁ, ওই একদিনের ফটো সেশন, ওই একদিনের মধ্যে ফটো সেশন করার পরে দেখা যাবে যে আপনি 21 কিলোমিটার দৌড়তে গেছেন, 1 কিলোমিটার পর্যন্ত আপনি 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 এক্সপেক্ট করতেছেন যে প্রতি কিলোমিটারে আপনাকে হাইড্রেশন পয়েন্ট দিবে, আপনার আম জাম কাঁঠাল কলা খাওয়াবে। তা আম জাম কাঁঠাল কলা আপনি খাইলে আপনি 21 কিলোমিটার দৌড়তে পারবেন? নেভার, কখনোই না।
21 কিলোমিটার দৌড়ানোর সময় আপনি যদি নর্মালি কি হয়, নর্মালি কিন্তু আপনার 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার পর পর হাইড্রেশন পয়েন্ট থাকে। তাহলে 21 কিলোমিটারে আপনি যদি 3টা হাইড্রেশন পয়েন্ট থাকে, ইদানিং হাতের যে 4টা থাকে, তাহলে আপনি 3 চক্কর দিতে 12টা হাইড্রেশন পয়েন্ট টাচ করতে হয়। একটা হাইড্রেশন পয়েন্টে থামা, একটুখানি পানি খাওয়া, আবার স্পিড গেইন করা, আপনার 2 মিনিট করে লাগে। তাহলে আপনার যদি কতক্ষণ হলো এটা, এদিকে আপনার 4টা 12টা, তাহলে 3 12 36 মিনিট তো আপনার খাইতেই নাই। আপনি রান করতে গেছেন না খাইতে গেছেন? তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।